কাছে গিয়েছিলাম। নদীর চোখে কোনো ঘুম নেই, জল চলে যাচ্ছে অনন্তের দিকে, দিগন্ত জুড়ে শুধুই মাঠ আর নদী। হায় অনন্ত, তুমি কি আমারও একদিন বন্ধু হবে? একটা অরণ্যের কাছে গিয়েছিলাম, কোলাহল ছেড়ে নিস্তব্ধতার পরীক্ষা দিতে। দেখি অরণ্য শুধু ঝরা পাতার গান শোনায়। গান, তুমি কি আমার ছোট্টবেলার বন্ধু ছিলে? বৃষ্টির কাছে গিয়েছিলাম একদিন, নিরবিচ্ছিন্ন নিরাকার জল হতে চেয়েছিলাম। ঝড় এসে টেনে নিল দূর দিগন্ত নীলিমায়। ঝড়, তুমি কি আমার বন্ধু হবে? এত বিষণ্ণতা, এত স্তব্ধতা, কেন জানি আজ আমাকে ডাকে। কেন আমার ভ্রমণ পিয়াসী মন আততায়ীর হাতে খুন হয়ে যায়? কেন এত বিষণ্ণতা জেগে ওঠে হরিণের গ্রীবার মতো? হায় প্রেম, তুমি কি আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে? পড়ছিলাম প্রবীর চন্দ্রের হায় অনন্ত, হায় প্রেম। আমন্ত্রণ জানাই কেউ স্টিল সকাল 24-এ। আজ সোমবার 24 আষাঢ় 1431 বঙ্গাব্দ, আজ 8 জুলাই 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। আজ শুরুতেই পত্রিকার সংবাদ শিরোনামগুলো একবার চোখ বুলিয়ে যাব। সমকাল দিয়ে শুরু করছি। সমকাল অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। প্রধান সংবাদ শিরোনাম, রাস্তায় রাস্তায় বিক্ষোভ, দিনভর অচল রাজধানী। ইনসার্টে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত আছে। রোববার রাজধানীর শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা, তার একটি ছবি। কোটা পদ্ধতি সংস্কার 4 দফা থেকে সরে এখন দাবি 1 দফা। বলা হচ্ছে সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে। এই কোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই খুব আলোচনা চলছে এবং তার পাশে আরেকটি প্রধান সংবাদ শিরোনাম, 10 বছরের রপ্তানি বেশি দেখানো হয়েছে $65 বিলিয়ন। প্রকৃত তথ্যের সঙ্গে পার্থক্যের একটি সমীক্ষা আমরা তার পাশেই দেখতে পাচ্ছি। এই ছিল সমকাল। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবার আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে বাজার পরিস্থিতি নিয়ে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে। বলা হচ্ছে ডিম মুরগির বাচ্চা এবং খাদ্যের দাম বাংলাদেশেই বেশি। ট্যারিফ কমিশনের সমীক্ষা থেকে যেটি জানা যায়, উচ্চ মূল্যের কারণে প্রাণীজ আমিষে সস্তা উৎস নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। এবং তার নিচেই আরেকটি শিরোনাম রয়েছে, ডলারের দাম আরও বাড়ল, আয় বাড়বে সরকারের। পণ্যের শুল্কায়ন, 42 দিনে ডলারের দাম প্রায় 8 টাকা বাড়িয়েছে কাস্টমস। নিত্যপণ্যে কেজি প্রতি শুল্ক কর বেড়েছে 1 থেকে 17 টাকা। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে দৈনন্দিন যেসব দ্রব্যমূল্য তার দামও ওঠানামা করছে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বলে আংশিক নয়, পুরো সত্য। গাছ না লাগিয়েই তুলে নিল 169 কোটি টাকা। পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প, 1700 কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানোর কথা। অর্থ ব্যয় করা হলেও খালের পাড়ে খুঁজে পাওয়া যায়নি গাছ। মাটি পড়ে অনেক জায়গায় খাল ভরাট হয়ে যাচ্ছে এবং স্থানীয়দের বাড়ি ধসে খালে পড়ার আশঙ্কা। কালের কণ্ঠ আরও বেশ কিছু সংবাদ শিরোনাম করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য, রথযাত্রায় বিদ্যুৎ স্পর্শে নিহত 7, উৎসব পরিণত হলো বিষাদে। ইনসার্টে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি গতকাল থেকেই সংবাদ শিরোনাম করেছে সবগুলো পত্রিকায় এবং বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমেও সেই বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। বগুড়ার রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া এবং আহতদের স্বজনের আহাজারি। গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তোলা একটি ছবি।
এবারে হাতে রয়েছে ইত্তেফাক, পড়ছি দৈনিক ইত্তেফাক। ৩৩,০০০ ভোল্টের তারে রথের গম্বুজের ধাক্কা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৫ জনের, আহত ৩৫। সিজিএর প্রতিবেদন ৪, স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতির চিত্র চোখ কপালে ওঠার মতো। দুর্নীতি মাধ্যম সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অধিক মূল্যে মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী ক্রয়, গজ ব্যান্ডেজ সরবরাহ না নিয়েই বিল, চাহিদা না থাকলেও যন্ত্রপাতি কিনে ফেলে রাখা, কালো তালিকাভুক্ত ঠিকাদারের কাছ থেকে ওষুধ ক্রয়। এবং ভেতরে আরেকটি শিরোনাম আছে যেটি খুব প্রয়োজনীয় এই সময়ে সমসাময়িক, সেটি পড়তে যাচ্ছে। শিবালয়ে পদ্মা যমুনার পানি বৃদ্ধি, অনেক ঘরবাড়ি বিলীন, নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। পড়ছিলাম নদী ভাঙনের কথা, বন্যার খবরের কথা, তাই বন্যা প্রসঙ্গে আপনাদেরকে আরেকটি তথ্য জানাতে চাই। বন্যা দুর্গত 18 জেলা ক্ষতিগ্রস্ত, 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দিন কাটছে দুঃখ দুর্দশায়, রয়েছে ত্রাণের চরম সংকট। আর আগামী 3 দিনে উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো আমরা, এবং টাঙ্গাইল থেকে সেই জন্য সরাসরি যোগ করছে মাসুদ রানাকে। মাসুদ, শুভ সকাল আপনাকে। বন্যা পরিস্থিতি আসলে কতখানি ভয়াবহতা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। এবারে ক্ষয়ক্ষতির পরিমাণটা জানি, এবং এই ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও কতদূর রয়েছে সেই কর্তৃপক্ষ, টাঙ্গাইলের কর্তৃপক্ষ যারা আছেন তারা কি ভাবছেন, এই বন্যা পরিস্থিতি সংস্কারে তারা কতটুকু এগিয়ে আসতে পারেন, তাদের পরিকল্পনা কি? শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ভরপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায়। আপনি আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে এই যে গত কয়েকদিনের যমুনা নদীর যে বিপদসীমা অতিক্রম করে যে পানি অতিবাহিত হয়েছে, সেই পানি কিন্তু ইতিমধ্যে এই শুধু গোবিন্দাসী নয়, এই ভরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম এবং টাঙ্গাইল সদর, কালিহাতী সহ বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে কিন্তু এই পানি এতে বন্যা কবলিত মানুষ আটকা পড়ে আছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি স্থানীয় সড়ক, এই সড়কে কিন্তু প্রচুর পরিমাণে এখনো পানি রয়েছে। যদিও গত কাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত এই নদীর পানি কিন্তু বৃদ্ধি পায়নি, অর্থাৎ এই এলাকার যে প্রতিনিয়ত যে পানি বৃদ্ধি পাচ্ছিল সে পানি কিন্তু এখন বৃদ্ধি নেই, পাচ্ছে না। কিন্তু বৃদ্ধি না পাওয়ার ফলেও কিন্তু এখানকার যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কিন্তু এখনো রয়ে গেছে, এবং এই জনদুর্ভোগ কিন্তু আরো অনেক দূর তাদের বয়ে বেড়াতে হবে বলে জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। এবং এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক রয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই যে বন্যা দুর্গত যারা প্রতি বছরই এই সব বন্যা যমুনা নদী সহ এই যে আশেপাশে যে সকল নদ নদী রয়েছে, যেগুলো পানি বৃদ্ধি পেয়ে কিন্তু এই বিভিন্ন গ্রাম অঞ্চল এবং নতুন নতুন লোকালয়ে যে পানি প্রবেশ করে, যারা বন্যা কবলিত হয়ে পড়ে তাদের জন্য তারা প্রতি বছর কাজ করে থাকেন। এবছরও তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে গতকাল বিকেলের পরে কিন্তু এই বোবাপুরের যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, তিনি অর্জুনা চরাঞ্চলে মানুষের কাছে ত্রাণ নিয়ে গিয়েছিলেন, এবং জেলা প্রশাসক যে ছিলেন তিনিও কিন্তু ত্রাণ পৌঁছে দিয়েছেন। এবং এই এলাকার যে অন্যান্য কর্মকর্তা রয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অফিস সহ সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো কৃষি কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় ৬,০০০ হেক্টর জমি এই পানির নিচে রয়েছে বিভিন্ন ফসল সহ এই বহপুর এলাকায়। কিন্তু এখন পর্যন্ত মূল যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা পানি কমার পরেই তারা জানাতে পারবেন। আর এছাড়া যে বিভিন্ন গ্রামীণ সড়ক এবং কালভার্ট ভেঙে গেছে, সেই বিষয়ে তারা এই বন্যা পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মাসুদ, অনেক ধন্যবাদ আমাদেরকে আপডেট তথ্য দেওয়ার জন্য। এবং দর্শককে বলতে চাই যে পড়ছিলাম সংবাদ শিরোনাম, দৈনিক বার্তা পড়ছিলাম, দৈনিক ইত্তেফাক পড়ছিলাম, বণিক বার্তা সবশেষে। বণিক বার্তা তথ্যে অগ্রগতি, পড়ছি সংবাদ শিরোনাম। সরকারকে 1 বছরে পরিশোধ করতে হবে 3,34,000 কোটি টাকার ঋণ। দেশি বিদেশি উৎস থেকে সরকারের নেয়া ঋণ চিত্রের
একটি জরিপ এখানে দেওয়া আছে, সেটিকে আর পড়ছি না। পরবর্তী যে শিরোনামটি সেটি দিয়ে শেষ করছি আজকের সংবাদ শিরোনাম। কোটা বিরোধী আন্দোলন আরও একবার। বাংলা ব্লকেটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাংশ। আমরা ইনসার্টে যে ছবিটি দেখতে পাচ্ছি, সরকারি চাকরিতে এটি কোটা বাতিলের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের থেকে তোলা একটি ছবি। এই ছিল সংবাদ শিরোনামগুলো। এবারে চলুন আপনাদেরকে একটুখানি আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দিই, জেনে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 36.4 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 33.3 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি। বরিশালে 33.4 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 24.3 ডিগ্রি সেলসিয়াস। আজ সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার তথ্য জানাচ্ছিলাম। আষাঢ় মাস চলছে, স্বভাবতই বর্ষাকাল, আর বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বন্যার খবর তো একটু আগে জানাচ্ছিলাম টাঙ্গাইল থেকে। সামান্য বৃষ্টি হলেই পঞ্চগড়েও তৈরি হয় জলাবদ্ধতা। এরই মাঝে এই সমস্যা নিয়ে পানিবন্দী বাসিন্দারা মানববন্ধন এবং বিক্ষোভও করেছেন। এই সমস্যা থেকে উত্তরণে কি উদ্যোগ নিয়েছে প্রশাসন, তাই জানবো আমাদের সহকর্মী রায়হান হোসেন রায়হানের কাছ থেকে। রায়হান, শুভ সকাল আপনাকে জানাই। এবং পঞ্চগড়ে যেটুকু দেখতে পাচ্ছি সম্ভবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর যে জলাবদ্ধতার কথা বলছিলাম বা যেটা নিয়ে আসলে বিক্ষোভ কর্মসূচি যা কিছুই হয়েছে, তার ফলাফল কি, কর্তৃপক্ষ কি বলছেন? তাসনুবা, আপনাকে ধন্যবাদ। এই শুভ সকাল আপনার জন্যও পঞ্চগড়বাসীর পক্ষ থেকে। আসলে গত জুন মাসের 15 তারিখ থেকে পঞ্চগড় জেলায় অব্যাহতভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং টানা 1 মাস বলা চলে যে বৃষ্টিপাত এখানে হচ্ছে। আপনি জানেন যে প্রতি বছর পঞ্চগড় জেলায় শীত এবং বৃষ্টি দুটোই কিন্তু সমানভাবে অতিরিক্ত হয়, অর্থাৎ বৃষ্টিপাতও যেমন বেশি হয়, শীতও কিন্তু পঞ্চগড় জেলায় তেমন বেশি হয়। তো আপনি জানেন যে পঞ্চগড় জেলা হচ্ছে সীমান্তবর্তী একটি জেলা। এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 25টি ছোট বড় নদ নদী। আর এসব নদ নদীর উৎসমুখী কিন্তু আসলে ভারত থেকে এসব নদী বাংলাদেশের মধ্য দিয়ে পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই নদ নদীগুলোর যে উৎসমুখ ভারত কিন্তু এই নদীগুলোর উপরে একতরফাভাবে বাঁধ নির্মাণ করেছে। বাঁধ নির্মাণ করার পরে শুষ্ক মৌসুমে এখানে পানির কোনো সমস্যা হয় না, নদীর মধ্যে পানিও থাকে না। কিন্তু বর্ষা মৌসুমে ভারত থেকে একযোগে যখন পানিটা ছেড়ে দেয়, সেইটা কিন্তু আসলে এই নদীটা ধারণ করতে পারে না। তার কারণ এই নদীগুলোতে নাব্যতা না থাকার কারণে নদীতে বালুচর থাকে। একসাথে পানি আসার পরে এই পানি নদীর পাড় ভেঙে ফসলি জমি, বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান এসবের উপর আঘাত হানে এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। যেমনটি এবছর হয়েছে। গত মাসের 15 তারিখ থেকে এ পর্যন্ত টানা বৃষ্টিপাত পঞ্চগড় জেলায় চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে গত 3 দিন আগে পঞ্চগড় জেলায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড আমাদের কাছে রয়েছে, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে পুরো জুলাই মাস জুড়েই কিন্তু পঞ্চগড় জেলায় বৃষ্টিপাত হবে এবং এটা অব্যাহত থাকবে বৃষ্টিপাত।
এখনো কিন্তু আকাশ গুমোট হয়ে আছে। এই সারাদিন বৃষ্টি হবে এবং রাতে বৃষ্টিপাতের সংখ্যা বা পরিমাণটা বেশি। তো আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই পঞ্চগড় শহরে, জেলা শহরে রাস্তাঘাট, কালভার্ট এসব আসলে পৌরসভা যেটা নির্মাণ করেছে সেটি আসলে যে হারে পানি এখানে জমা হয়ে থাকছে, সেই পানির কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করছে, সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেকের বাড়িঘর, স্কুলে পর্যন্ত পানি উঠে গেছে। সাধারণ মানুষ যারা এই নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করে তারা কিন্তু নিরাপদ জায়গায় উঠেছে। গত 3 দিন ধরে আমাদের স্থানীয় সাংসদ, পৌরসভা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব যারা পানির মধ্যে আটকা পড়েছে এসব মানুষকে নিরাপদ জায়গায় তারা রেখেছে এবং শুকনো খাবার সহ আর্থিক সহায়তাও করা হচ্ছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি পৌরসভার সাথে, এমপির সঙ্গে। তারা বলেছে যে আসলে আগামীতে পরিকল্পিত নগর করা ছাড়া আসলে এই দুর্ভোগ থেকে বের হওয়া যাবে না। তো তাসনুবা, সব মিলে এই বৃষ্টিপাতের কারণে একটা গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং একটা দুর্ভোগ চলছে এবং এটি এই মাসের সারা জুলাই মাস পর্যন্ত গড়াবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। তাসনুবা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক আবহাওয়ার পরিস্থিতি আমার কাছে। রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে গুমোট পরিস্থিতির কথা আপনি বলছেন সেটির আশু পরিবর্তন আমরা আশা করছি এবং কর্তৃপক্ষের কাছ থেকে আসলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা ছিলাম পঞ্চগড়ে এবং হোসেন রায়হান ছিলেন আমাদের সাথে। এবারে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, তারপর ফিরে এসে কেওএসটিএল সকাল 24 এর আরো আয়োজন। তাসনুভা মোহনার সাথে আছে এবং আরও একবার আমন্ত্রণ কেওএসটিএল সকাল 24-এ। এবারে সরাসরি আপনাদেরকে নিয়ে যাই বরগুনায়, কেননা বরগুনা এলজিইডি কার্যালয়ে তথ্য অনুযায়ী 6 উপজেলায় প্রাথমিকভাবে 245টি সেতু শনাক্ত করা হয়েছে। সম্প্রতি আমতলীতে সেতু ভেঙে 9 জনের মৃত্যুর পর টনক পড়েছে কর্তৃপক্ষের, কেননা গত 2 বছরে বরগুনাতেই 7টি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সেতুগুলো সংস্কার এবং সতর্কতায় কি উদ্যোগ নেওয়া হলো তাই জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালেহ। সালেহ, শুভ সকাল জানাই আপনাকে। যে তথ্যটি দিলাম দর্শকদেরকে সেটা সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। যে ঝুঁকিপূর্ণ রয়েছে এলজিডি কর্তৃপক্ষ যেটি 5-6 অর্থবছরে যে আসলে ব্রিজগুলো নির্মাণ করেছে, এই ব্রিজগুলো কিন্তু আসলে তারপর থেকে ওই সময়ের যে ব্রিজগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো কিন্তু যেটিকে বলে ফুট ব্রিজ, যেটাকে তারা বলেন যে সেটি স্বল্প ব্যয়, অর্থাৎ সেগুলো দিয়ে কিন্তু মানুষ চলাচল এবং হালকা যান চলাচলের জন্য যেগুলো নির্মাণ করা হয়েছিল। তো তারপর কিন্তু 18-19 বছরে সেসব ব্রিজগুলো কিন্তু কোথাও কোনো সংস্কার করা হয়নি, যেটি নিয়ে আমরা বারবার কথা বলেছিলাম এলজিডি কর্তৃপক্ষের সাথে, এর আগেও বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে অর্থাৎ এটি হচ্ছে যে এই প্রকল্পের কোনো বরাদ্দ না থাকায় বা এই প্রকল্পের কোনো বরাদ্দ নেই, যার কারণে কিন্তু তারা সেই মেরামতের কোনো উদ্যোগ নিতে পারেননি, এমনটি জানিয়েছেন। আসলে আপনাকে যদি বলি যে গত মাসের যে জুনের যে 22 তারিখে যে আমতলীতে যে দুর্ঘটনাটি ঘটেছে, আসলে সেই দুর্ঘটনার পরেই কিন্তু আসলে এলজিডি কর্তৃপক্ষ বা প্রশাসন বলি বা জনপ্রতিনিধি প্রত্যেকেরই কিন্তু আসলে টনক যেটি নড়ছে যে অর্থাৎ যে এ ধরনের একটি দুর্ঘটনা ঘটার পরে এবং যে 9 জন যে নিহত হয়েছে সেই দুর্ঘটনায়, তারপরে কিন্তু আসলে এই আসলে যে মেরামত করা জরুরি সেই বিষয়টি কিন্তু তারা আসলে নজরে আনছেন, কিন্তু তার আগে কিন্তু এগুলো কোনো আসলে গুরুত্ব দেননি বলেই চলে। তো যেটি হচ্ছে যে আমি যে শুধু এলজিডির যে ব্রিজ রয়েছে সেটি আসলে নয়, এর বাইরেও কিন্তু আমি এখন যে সেতুটিতে রয়েছি এইটি জেলা পরিষদের নির্মাণাধীন একটি লোহার পুল, যেটি 30 বছর আগে কিন্তু এই পুলটি নির্মাণ করা হয়েছে এবং এটি এবং এর দুপারে এখানে কিন্তু একটি বাজার রয়েছে, মাদ্রাসা রয়েছে, উপরে একটি মাধ্যমিক। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম আমরা আবু জাফর সালের কাছ থেকে বরগুনার পরিস্থিতি, সেখানকার সেতু সম্পর্কীয় দুর্ঘটনার কথা এবং কর্তৃপক্ষ সেখানে কি ভাবছেন বা সেটি নিয়ে আসলে কি পরিকল্পনা গ্রহণ করেছেন তারা। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে, আর পরবর্তী আয়োজন মানে সব সময় সকাল 24-এ থাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। তাই আজকের দিনে যাদের জন্মদিন তাদের এই সকাল সকাল জানাই অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। সারাটা দিন অনেক অনেক ভালো কাটুক, নতুন বছরে নতুন সময়ের সূচনা।
নতুনভাবে পথ চলা সম্ভাবনাময় একটি সময় তৈরি হোক প্রত্যেকের জন্য। এবং সেই সাথে চলুন আমরা জানবো সারা পৃথিবীতে সেই সব কীর্তিমান মানুষদের যারা আজকের দিনে জন্মগ্রহণ করেছেন তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো এবং জানবো তারা কেন কীর্তিমান হয়ে আছেন পৃথিবীর বুকে। চলুন জেনে আসি। 1892 সালের এই দিনে জন্মগ্রহণ করেন খ্যাতিমান ইংরেজ কবি ও লেখক রিচার্ড অলজিংটন। প্রথম বিশ্বযুদ্ধকে নিয়ে কবিতা এবং উপন্যাস লিখে খ্যাতিমান হন তিনি। টেল অব আ হিরো খ্যাতির শীর্ষে নিয়ে আসে তাকে। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তিনি বিসিসিআইয়ের সাবেক সভাপতি। বাঁহাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন। তার অধিনায়কত্বে ভারত 49টি টেস্ট ম্যাচের মধ্যে 21টিতে জয়লাভ করে। 1951 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিকা হিউস্টন। 1985 সালে প্রিটজিস অনার চলচ্চিত্রে অভিনয় করার জন্য হিউস্টন একাডেমি পুরস্কার লাভ করেন। পরবর্তীতে 1989 ও 1990 সালে যথাক্রমে এনিমিস, আ লাভ স্টোরি ও দ্য গ্রিফটার্স চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন। এছাড়া তিনি 1991 ও 1993 সালে দুইবার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 1958 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান অভিনেতা কেভিন নরউড বেকন। বেকন গোল্ডেন গ্লোব পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং প্রাইম টাইম এমি পুরস্কারের জন্য মনোনয়ন সহ অসংখ্য প্রশংসা পেয়েছেন। দ্য গার্ডিয়ান তাকে সেরা অভিনেতাদের মধ্যে একজন হিসেবে অভিহিত করেছে। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রাশিয়ান মডেল এলেনা ভলাদিমিরোভনা রোসলিয়াকোভা। তিনি এলি এবং ভোগ সহ 400টিরও বেশি ম্যাগাজিনের কভারে মডেল হয়েছেন। নাটালিয়া বোভিয়ানোভা এবং নাতাশা পলির পাশাপাশি তাকে ভোগ প্যারিস 2000 দশকের অন্যতম সেরা মডেল এবং সর্বকালের সবচেয়ে প্রভাবশালী রাশিয়ান মডেলদের একজন বলে ডাকে। একটি অন্যরকম খবর, চীনে ইদানিং বেড়েই চলেছে গৃহপালিত পশুর বিয়ের হার। ঘটা করে নিজের প্রিয় কুকুরকে বিয়ে দিতে রীতিমতো হুলস্থুল কাণ্ড করছেন চাইনিজরা। মানুষের বিয়েতে কতই না আয়োজন, বাড়ি ভর্তি মেহমান আর পেট ভরা খাওয়া দাওয়া হই হুল্লোড়। তবে কখনো কি কুকুরের বিয়ে দেখেছেন? শুনে চোখ কপালে উঠলেও এমন ব্যতিক্রমী আয়োজন করে সাড়া ফেলেছেন চীনের কয়েকজন কুকুর প্রেমী। রীতিমতো বিয়ের কার্ড ছাপিয়ে অতিথিদের দেয়া হয়েছে বিয়ের দাওয়াত। শখের কুকুরের বিয়ে দিতে আয়োজনের কমতি নেই। বেলুন, পোস্টার দিয়ে সাজানো রেস্তোরাঁয় নিমন্ত্রিত অতিথিদের নিয়ে চলে বিয়ের আনুষ্ঠানিকতা। দুই কুকুরকে বিয়ের সাজে সাজিয়ে ছবি তোলা, কেক কাটা সহ ছিল বাহারি আয়োজন। আমন্ত্রিত অতিথিদের জন্য রাখা হয় বুফের খাবার। মানুষের যদি বিয়ে হতে পারে তবে কুকুরের কেন নয়, এ ভাবনা থেকেই আমাদের কুকুরের জন্য বিয়ের আয়োজন করেছি। ফেব্রুয়ারিতে ওদের বিয়ের পরিকল্পনা করি। চীনে বাড়ছে কুকুরের বিয়ে দেওয়ার প্রবণতা, আর এই আয়োজন ঘিরে ব্যস্ততা বাড়ছে পেস্ট্রি ও বেকারি দোকানগুলোতে। জন্মদিন, বিয়ে এবং বিভিন্ন উপলক্ষে আমরা অনেক অর্ডার পেয়ে থাকি। তবে কুকুরের বিয়ের জন্য কেক বানাতে হবে শুনে আমি শুরুতে বেশ অবাক হয়েছিলাম। মানুষের সাথে কুকুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টা আমি বুঝি। আমি মনে করি আগামীতে কুকুরের বিয়ের আয়োজন আরও বাড়বে। কুকুরের বিয়ের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে আসতে পেরে মুগ্ধ অতিথিরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। মানুষ মাত্রই একঘেয়ে জীবনের বাইরে একটুখানি ভিন্নতা ভালোবাসে, আর সেই ভিন্নতা যদি গৃহপালিত পশুর বিয়ে নিয়ে হতে পারে তাহলে সমস্যা কোথায়? এরকম নানা আয়োজনের সঙ্গে সবসময় থাকে কেওএসটির সকাল 24। আবারও নতুন নতুন তথ্য, নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আগামীকাল। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। আরও একবার।